আসসালামু আলাইকুম। দেখো, আজ আমরা যে একটা নতুন টপিক পড়তে চলেছি সেটা হচ্ছে ইভলিউশন। বায়োলজির মধ্যে জেনেটিক্স এবং ইভলিউশন এইগুলো হচ্ছে মেন টপিক, মানে বায়োলজি হচ্ছে মেন জিনিস এগুলো। তো এগুলো হচ্ছে তোমার মানে যদি বোঝা যায়, কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু সারাটা জীবন কাজে লাগবে এবং মনেও থাকে। তো এই যে ক্লাসটা আছে, তোমাদের টোটাল দুটো চ্যাপ্টার আছে। ফার্স্টে ইভলিউশনের একটা নর্মাল চ্যাপ্টার আছে, মানে যেখানে তেমন কিছু নেই। তো অরিজিন অফ দ্য লাইফ, জীবনের উৎপত্তি সম্পর্কিত আছে, বলা আছে। আর সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে, দ্য মলিকিউলার বেসিস অফ ইভলিউশন, সেটা হচ্ছে তোমাদের মেন পার্ট। অর্থাৎ ওখানে তোমাদের যে জিনিসগুলো আছে সেগুলো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। কারণ এর আগের বছর বা তার আগের বছর কিন্তু হার্ডউইনবার্গ ল বা জিন পুল, তো জেনেটিক ড্রিফট, এগুলো থেকে কিন্তু কোনো কোশ্চেন সেরকম ফর্ম হয়নি। তো এবারে কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো একদিনে সবগুলো পড়ানো সম্ভব নয়। তো আমি এই দুটো চ্যাপ্টার পড়াবো তোমাদের। ফার্স্ট ইউনিট টেস্টে সিলেবাসে ফার্স্ট চ্যাপ্টারটা আছে, আগে ফার্স্ট চ্যাপ্টারটা কভার করব, দেন টাইম থাকলে আমি সেকেন্ড চ্যাপ্টার করবো, যেটা বেশি ইম্পর্টেন্ট। তো এই যে প্রত্যেকটা ক্লাস করাবো, প্রত্যেকটা ক্লাস কিন্তু স্কিপ করবে না, পুরো মন দিয়ে করবে। এবং করার সময় এটা ভাববে যে একটা নতুন ধারণা একটা জানতে চলেছি। সব সময় তো এটা হয় না, কোনো কোনো জিনিস আছে যেগুলো বেশি পড়া দরকার পড়ে না, যেটুকু লাগে সেটুকু আমরা পড়ি। কিন্তু কিছু কিছু জিনিস আছে, জিন, এই জেনেটিক ব্যাপার, এভলিউশন, এইগুলোকে শুধুমাত্র মানে পরীক্ষায় লিখবো এই মানসিকতা নিয়েই পড়লে হবে না। এগুলোকে একটু কনসেপ্ট মানে জানার আগ্রহ তৈরি করতে হবে। মানে এই যে জিনিসগুলো করাবো সেগুলো তোমার মানে ভবিষ্যতে পরবর্তীকালেও কাজে লাগবে, এবং কি মানে একটা মজার জিনিস যে হ্যাঁ আমি জানতে পারবো পরবর্তীকালে আমার সেগুলো সেগুলো সম্পর্কে আমার নলেজ থাকবে। কেউ যখন কোনো কিছু কথা বলবে তখন আমার মাইন্ড নলেজ থাকবে যে হ্যাঁ ইভলিউশন অভিব্যক্তিতে এই হয়েছিল। তো ক্লাস স্কিপ করবে না, পার ক্লাস দেখবে। প্রত্যেকটা ক্লাস, যদি কেউ সেকেন্ড ক্লাস দেখো না, থার্ড ক্লাস দেখো, আবার থার্ড ক্লাস মিস করলে ফোর্থ ক্লাস দেখো, তাহলে কিন্তু বুঝবে না, ভালো লাগবে না। তো আমি রিকোয়েস্ট করবো যে প্রত্যেকটা ক্লাস যেন সমানভাবে গুরুত্ব সহকারে করা হয়। অনেক কিছু ইনফরমেশন দেবো, অনেক নলেজ তোমাদেরকে শেয়ার করবো, কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব। তো ক্লাসগুলো মন দিয়ে করবে, এভলিউশনের ক্লাসগুলো অন্তত। এবং পড়ার সময় বোরিং ফিল করবে না, এটা ভাববে যে আমি আজকে কিছু তো নতুন শিখতে চলেছি, তাই না? অবশ্যই তার সঙ্গে সঙ্গে সেটা মাত্র কোশ্চেন ফর্ম হবে উচ্চ মাধ্যমিকের। তো এই চ্যাপ্টারের আজকে তেমন ডায়াগ্রাম, ড্রয়িং এসবের কোনো ব্যাপার নেই। আজকে শুধু এভলিউশনটা কি সেটাই বোঝাবো। ইভলিউশনটা কি বলতে কি বোঝায়, একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার, মানে দারুণ জিনিস। তো তার সঙ্গে সঙ্গে কিছু থিওরি আছে, সেই থিওরিগুলো বলবো, তারপরে নেক্সট ক্লাসে আস্তে আস্তে আমরা ডিপে প্রবেশ করব। ওকে, দেখো, তো আজকে আমরা এটা পড়ছি ইভলিউশন বা অভিব্যক্তি। আচ্ছা, ইভলিউশন মানে আমাদের কনসেপ্টে কি ডায়াগ্রাম আছে, যে সেই চার পা যুক্ত লোকোমোশন করে সেই সমস্ত এপ বলো বা বানর বলো, সেখান থেকে কি হয়েছে, ধীরে 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 তাদের ব্রেনের ডেভেলপমেন্ট হয়েছে, তাদের শরীরের ডেভেলপমেন্টের ফলে তারা কি হয়েছে, ধাপে ধাপে মানুষের হিউম্যানে পরিণত হয়েছে। অর্থাৎ ইভলিউশন বলতে আমাদের এই ডায়াগ্রামটা চোখে আসে না। প্রথমে চার পায়ে লোকোমোশন করতো, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে ডেভেলপমেন্টের ফলে আস্তে আস্তে কি হয় না, বাইপেডাল লোকোমোশন অর্থাৎ মানুষের পরিণত হয়। এই ডায়াগ্রামটা আমাদের চোখে পড়ে ইভলিউশন বলতে গিয়ে। কিন্তু ইভলিউশন বলতে এটা কিন্তু আদৌ নয়। ওকে, আচ্ছা, ইভলিউশন মানে হচ্ছে ধরো যে যেখানে আমরা খুঁজি কি, যে আমরা ভাবি তাহলে কি আমাদের পূর্বপুরুষ কি কোনো বানর ছিল, অর্থাৎ আমরা বানর থেকে আমাদের উৎপত্তি। আচ্ছা, আমাদের এপের সঙ্গে, সিম্পাঞ্জির সঙ্গে, মাঙ্কির সঙ্গে কি আমাদের কোনো রিলেশন আছে, এইগুলো আমাদের মাইন্ডের মধ্যে আসে ইভলিউশন বলতে। কিন্তু আজকে দেখবো টোটালি চেঞ্জ কনসেপ্ট। অর্থাৎ ইভলিউশন বলতে শুধুমাত্র এটা নয়, আরও অনেক বেশি পুট করে আছে, যখন গ্র্যাজুয়েশন করবে তখন আছে। এখানে যতটা দেওয়ার দরকার ততটাই আমি দেবো। তো ইভলিউশন মানে কিন্তু কোনো মাঙ্কি, এপ, সিম্পাঞ্জি এদের সঙ্গে যে রিলেশন, সেই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি নয়। তাহলে কি, দেখো, ইভলিউশন মানে হচ্ছে টু আনফোল্ড, টু রিভিল দ্য হিডেন পোটেনশিয়াল। মানে হচ্ছে যে ভিতরের মধ্যে লুকিয়ে থাকা যেগুলো বাইরে বের হওয়া, যে কোন যা বৈশিষ্ট্য, তো সেগুলো যখন বাইরে বের হচ্ছে ধীরে ধীরে ক্রমান্বয়ে, তখন সেটাকে আমরা বলবো ইভলিউশন। তাহলে ইভলিউশন হচ্ছে টু আনফোল্ড অ্যান্ড রিভিল টু হিডেন পোটেনশিয়াল। কিছু কিছু কথা লিখবা, আজকে বোর্ডের কোনো কাজ নেই, তো কথাগুলো তোমরা নোট করে রাখতে পারো, কাজে লাগবে। ঠিক আছে, দেখো,
এবারে এই যে ইভলিউশনের কথা বলছি, এই ইভলিউশন শুধুমাত্র লিভিং অর্গানিজমের ক্ষেত্রে দেখা যায় সেটা নয়, মানে জীবন্ত জীবের ক্ষেত্রে যে শুধুমাত্র ইভলিউশন বা অভিব্যক্তি বা পরিবর্তন ঘটে থাকে সেটা নয়, কিন্তু বিভিন্ন ইনঅর্গানিকদের মধ্যেও ইভলিউশন ঘটে থাকে। যেমন রকের ইভলিউশন হয়ে থাকে, স্টারদের ইভলিউশন হয়ে থাকে। ওকে, এরপর দেখো আরেকটা কথা আছে যে ইভলিউশন মানে হচ্ছে যে কমপ্লেক্সিটি ফ্রম অফ সিম্পল, অর্থাৎ সরল জীব যখন ধীরে ধীরে ক্রমান্বয়ে জটিল জীবে পরিণত হয়ে থাকে তখন আমরা বলি ইভলিউশন। এটা বলে থাকি, তোমাদের বইয়েতেও এই সংজ্ঞাটাই আছে যে অভিব্যক্তি বলতে বোঝায় কোনো একটা সরল জীব যখন ধীরে ধীরে ক্রমান্বয়ে পরিবর্তনের ফলে যখন জটিল জীবে পরিণত হচ্ছে তখন তাকে বলা হচ্ছে যে ইভলিউশন। অ্যাকচুয়ালি সেটাও কিন্তু ইভলিউশন নয়। কমপ্লেক্সিটি, জটিল জীবে পরিণত হওয়া মানেই যদি ইভলিউশন হলো, তাহলে তো ইউনিভার্সে, ওয়ার্ল্ডে বা পৃথিবীতে যে সমস্ত সিম্পল লাইফ ফর্ম করে যারা, মানে যারা সরল জীব, ভাইরাস, ব্যাকটেরিয়া, মাইক্রোবস, তো তার এতদিন কী হতো, অবলুপ্তি হয়ে যেত। কারণ কমপ্লেক্সিটি, জটিলতায় যদি ইভলিউশনের মেন এম হয়, মেন লক্ষ্য হয়ে থাকে, তাহলে তো সিম্পল লাইফ তো এতদিন বিলুপ্ত হয়ে যাওয়া উচিত ছিল, তাই না? কিন্তু সিম্পল লাইফ কি বিলুপ্ত হয়ে গেছে? আজও ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, প্রোটোজোয়া, আমরা সবই দেখতে পাচ্ছি। তাহলে সিম্পল লাইফের মধ্যেও কিন্তু ইভলিউশন ঘটে থাকে। এবার কমপ্লেক্সিটিটা হচ্ছে কি, জটিলতাটা হচ্ছে ইভলিউশনের ফলে ঘটে, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু আমরা এটা বলবো না যে ইভলিউশন মানেই সরল জীব থেকে জটিল জীব তৈরি হয়েছে, এটা ইভলিউশনের মেন লক্ষ্য। যদি এটা ইভলিউশনের মেন লক্ষ্য হতো তাহলে কিন্তু আমরা এতদিন সিম্পল যে লাইফ যারা জীবনযাপন করছে সিম্পল ফর্মে, সে মাইক্রোবস, ভাইরাস, ব্যাকটেরিয়া কিন্তু আমরা খুঁজে পেতাম না। তাহলে এটাও কিন্তু ভুল কনসেপ্ট যে সিম্পল থেকে জটিলে কনভার্ট হওয়াটাই হচ্ছে মেন লক্ষ্য। না, কমপ্লেক্সিটি জটিলে কনভার্ট হচ্ছে অবশ্যই, সেটা কিন্তু এক ধরনের পরিবর্তন, সেটা কিন্তু ইভলিউশনের ফলেই হচ্ছে, তার মানে ওটা কিন্তু ইভলিউশন নয়। ঠিক আছে, এরপরে দেখো যে প্রত্যেকটা জীবের লক্ষ্য কি হয়ে থাকে না, প্রত্যেকটা জীবের লক্ষ্য থাকে যে তারা, মানে একটা জীবের বা একটা পশুর লক্ষ্য কি, যে খাওয়া এবং প্রজনন সম্পন্ন করা, তাই তো? একটা সুস্বাস্থ্যকর এনভায়রনমেন্ট, সেখানে সাকসেসিভ ফিডিং এবং সাকসেসিভ ব্রিডিং, এই সাকসেসিভ ফিডিং এবং সাকসেসিভ ব্রিডিং এই দুটোই হচ্ছে জীবের প্রধান লক্ষ্য। ঠিক আছে, তাহলে দেখো যে যদি সেটাই হয় তাহলে তো মানে অ্যামিবা, হ্যাঁ, তারা তো এককোষী, তাদের তো কোনো ইন্টেস্টাইন নেই, হাত পা নেই, কিছু নেই, তাহলে তারাও তো বেটার সাকসেসিভ ফিডিং, বেটার সাকসেসিভ ব্রিডিং করছে, তাই না? তাহলে কমপ্লেক্সিটির তো কোনো প্রয়োজনই পড়ছে না, তারা তো অনায়াসে ঘুরে বেড়াচ্ছে। কারণ একটা ভাইরাসের ক্ষেত্রে কি থাকে, বাইরের প্রোটিন খোলক থাকে, ভিতরে জেনেটিক মেটেরিয়াল, তাছাড়া তো কিচ্ছু থাকে না। যে অর্গানিজমের মধ্যে এন্টার করে সেখান থেকে কি করে না নিউ লাইফ ফর্ম করে, বোঝা গেছে? তাহলে সিম্পল ফর্মেও কি হচ্ছে, জীব বেঁচে থাকছে। তাহলে কমপ্লেক্সিটি তাই যে ইভলিউশনের মেন লক্ষ্য সেটা কিন্তু নয়। ওকে, এবারে ধরো, তাহলে আমরা বললাম ইভলিউশন অভিব্যক্তি মানে পরিবর্তন। আচ্ছা, সব ধরনের পরিবর্তনকেই কি আমি ইভলিউশন বলতে পারবো? যেমন ধরো একটা পন্ডে এক্সাম্পল দিচ্ছি, একটা তোমার বাড়ির পাশে ধরো একটা পুকুর, সেখানে ধরো 100টা ফ্রগ আছে। তুমি আজকে গিয়ে কাউন্ট করে এলে, ডাটা কাউন্ট করে এলে, সেখানে 100টা ফ্রগ আছে। 4 দিন পর, 3 দিন পর তুমি গিয়ে দেখলে যে 100টার মধ্যে 40টা ফ্রগ মারা গেছে, তাহলে পড়ে থাকলো 60টা। তাহলে এটা কি ইভলিউশন? কারণ এটাও তো এক ধরনের পরিবর্তন। 100টা ছিল, 4 দিন পর 40টা মারা গেছে, 60টা পড়ে, তাহলে 100 থেকে কমে হলো 60, তাহলে এটা তো পরিবর্তন, তাহলে এটা কি ইভলিউশন? না। তাহলে পরিবর্তন, অর্থাৎ সব ধরনের পরিবর্তনকে আমরা ইভলিউশন বলবো না। ইভলিউশন কনসেপ্টটা বোঝো কি, সব ধরনের পরিবর্তনকেও আমরা ইভলিউশন বলতে পারি না। আচ্ছা, আমরা ইভলিউশন মানে সিম্পল টু কমপ্লেক্স বলবো না, ইভলিউশন মানে আমরা বানর থেকে উৎপত্তি হয়েছে সেটাও বলবো না, কি বলবো সেটা পরে বলছি। তাহলে যে কোনো পরিবর্তনই যে ইভলিউশন হবে সেটা কিন্তু কোনো ব্যাপার না। তাহলে ইভলিউশন কি? ইভলিউশন হচ্ছে, এখন যেটা বলো সেটা খাতা নোট করে রাখবে, ইভলিউশন হচ্ছে যে টু সাকসেসিভ ফিডিং, টু সাকসেসিভ ব্রিডিং, অর্থাৎ সুগঠিত প্রজনন, সুগঠিত খাদ্যের প্রভাবে জেনারেশন আফটার জেনারেশন, মানে
এক জেনারেশন থেকে পরের জেনারেশন, সেই জেনারেশন থেকে তার পরের জেনারেশন, সেই জেনারেশন থেকে তার পরের জেনারেশন, এই জেনারেশন আফটার জেনারেশন ওয়াইজ জেনারেশন যদি জিন পুলের মধ্যে কোনো চেঞ্জ বা পরিবর্তন ঘটে থাকে তখন তাকে আমরা বলবো ইভলিউশন। তাহলে ইভলিউশনের সংজ্ঞাটা লিখে নাও, আমি যেটা বলছি সেটা লিখে নাও। তাহলে ইভলিউশন তো বললাম জেনারেশন টু জেনারেশন, অর্থাৎ generation to generation in the large population, in the large population change the gene pool। সংখ্যাটা নিজের মুখে লিখে না, শুধু এটুকু লিখবে না, লিখবে কি যে সাকসেসিভ অর্থাৎ সুগঠিত সুগঠিত প্রজননের ফলে জেনারেশন ওয়াইজ জেনারেশন একটা থেকে আরেকটা, সেখান থেকে পরের জেনারেশনের মধ্যে যখন জিন পুলের চেঞ্জ হয় তখন সেটাকে বলা হচ্ছে পরিবর্তন লক্ষ্য করা যায়, তখনই আমরা তাকে এক্স্যাক্টলি বলবো এভলিউশন। অর্থাৎ জিন পুল কি? জিন পুল হচ্ছে দ্য সাম অফ দ্য টোটাল অ্যালিল ইন পপুলেশন, অর্থাৎ পপুলেশনের মধ্যে যখন অ্যালিলের যে যোগফল, সেই অ্যালিলের যোগফলকে বলবো জিন পুল, বা অনেকগুলো জিনের সমাহার বা অনেকগুলো জিনের যোগফলকে আমরা বলবো জিন পুল। তাহলে এটা জেনেটিক্যালি ব্যাপার, যে ধরো আবার তার মানে এটাই নয় যে আমি মানে আমার নেক্সট জেনারেশন তারপরের জেনারেশনের মধ্যে, যেহেতু বললাম যে ইভলিউশন মানে হচ্ছে তোমার জেনারেশন ওয়াইজ জেনারেশন যে জিন পুলে চেঞ্জ, তার মানে এটা নয় যে আমার জেনারেশনের পরের জেনারেশনের ক্ষেত্রে দেখা যাবে যে তাদের দুটো শিং বের হয়েছে, চারটে চোখ, চারটে হাত, এটা কিন্তু নয়, এটা কিন্তু হবে না। তাহলে যেটা ভিতর থেকে অর্থাৎ জেনেটিক্যালি জিন পুল অ্যালিল এদের যখন চেঞ্জ ঘটবে সেটা কখন, যখন আমি মেজার করব, যখন লক্ষ্য করব যে আমার জেনারেশন থেকে দুই ধাপ পরের জেনারেশন বা নেক্সট জেনারেশন বা তারপরের জেনারেশনের জেনেটিক্যালি কোনো চেঞ্জ হয়েছে কিনা, জিন পুলের কোনো চেঞ্জ ভেরিয়েশন দেখা গেছে কিনা, তখন সেটাকে আমরা বলতে পারি এভলিউশন। ওকে, এটা লিখে নাও। ওকে, তাহলে ইভলিউশন মানে অ্যাকচুয়ালি বোঝা গেছে যে কমপ্লেক্সিটিও নয়, কারণ কমপ্লেক্সিটি জটিলতায় যদি ইভলিউশনের মেন লক্ষ্য হতো তাহলে এখন তাহলে সিম্পল লাইফ যারা জীবনযাপন করে অর্থাৎ ইউনিসেলুলার যে অর্গানিজম, মাইক্রোবস, ভাইরাস, ব্যাকটেরিয়া, তাদেরকে কিন্তু আমরা খুঁজে পেতাম না। তো সেটাও নয়। আবার আমরা যে মাঙ্কি বা এর থেকে এসছি ওটাই ইভলিউশন, সেটাও নয়। সব ধরনের পরিবর্তনকে আমরা বলবো অভিব্যক্তি, সেটাও নয়। অভিব্যক্তি অ্যাকচুয়ালি সাকসেসিভ ব্রিডিং অ্যান্ড জেনারেশন আফটার জেনারেশন যখন জিন পুলের যে পরিবর্তন ঘটে তখন তাকে বলবো আমরা এভলিউশন। ওকে, এবারে দেখো তাহলে ইভলিউশনের মেনলি ফ্যাক্টর যেটা ইউনিট মেন কাজ করবে কোথায়, একটা পপুলেশনের মধ্যে। এবারে দেখো একটা মানুষ কিন্তু বা আমরা নিজে ইভলভ করতে পারি না, মানে আমরা পরিবর্তন হতে পারি না। কেন পরিবর্তন হবো? কোনো অ্যানিমেল, কোনো মানুষ কি চায় যে হ্যাঁ বিনা কারণে সে শুধু পরিবর্তন হবে? তো এটা কিন্তু হিউম্যান টু হিউম্যান বা ইন্ডিভিজুয়াল ভ্যারি করে না, বা ইন্ডিভিজুয়াল কিন্তু ইভলভ দেখা যায় না, পরিবর্তন দেখা যায় না। তাহলে এই পরিবর্তনটা হচ্ছে একটা লার্জ পপুলেশন হচ্ছে মেন ইউনিট, অর্থাৎ এই অভিব্যক্তি হতে গেলে কিন্তু এই ডিফারেন্সটা কোথায় লক্ষ্য করা যাবে? পপুলেশনের মতো লক্ষ্য করা যাবে। এক একটা অর্গানিজম, এক একটা অ্যানিমেল ক্ষেত্রে কিন্তু এই পরিবর্তন দেখা যায় না, কারণ কেউ চাইবে না যে সে তার নিজেকে পরিবর্তন করতে, সেই কোনোভাবে সেটা সম্ভব নয়। ঠিক আছে, তাহলে এখান থেকে যেটা লেখাচ্ছি সেটা লিখবে যে নিচের কিছু কোশ্চেন ফর্ম হতে পারে, যে ইভলিউশনের ইউনিট কি, লিখবে ইউনিট অফ দ্য ইভলিউশন ইজ পপুলেশন। নিটের কোশ্চেন ফর্ম হতে পারে দ্য ইউনিট অফ ইভলিউশন ইজ পপুলেশন। ওকে, দেখো এটা নিট ফর্ম হতে পারে যে ইভলিউশনের এককটা কি, পপুলেশন। ওকে, কারণ পপুলেশন না থাকলে এটা মাথায় ঢোকাই, পপুলেশন কথাটা বারবার আসবে। কারণ ধরো একটা পপুলেশনের মধ্যেই আমি দেখব যে সেখানে কারো না কারোর মধ্যে চেঞ্জ আছে, দেখা যাবে একদম ডেফিনেটলি। তো সেটা ইন্ডিভিজুয়াল, আমি যদি আমাকে দেখি বা আমার পরের কারো একজনকে দেখি, আমি কিন্তু সেই ক্ষেত্রে কোনো চেঞ্জ দেখতে পাবো না জেনেটিক্যালি। তাহলে পপুলেশনের মধ্যে ঘটনাটি অবশ্যই ইভলিউশনের জন্য দায়ী হচ্ছে পপুলেশন। তাহলে ইউনিট অফ ইভলিউশন হচ্ছে পপুলেশন। ওকে,
আচ্ছা, নোট করবে। আরেকটা যেটা র ম্যাটেরিয়াল অফ ইভলিউশন ইজ ভেরিয়েশন, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন ফর্ম হয়। দা র ম্যাটেরিয়াল অফ evolution is variation, ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ। ওকে, দেখো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে কি বললাম যে র মেটেরিয়াল, ইভলিউশনের র মেটেরিয়াল হচ্ছে ভেরিয়েশন। নোট করবে র মেটেরিয়াল ভেরিয়েশন। দেখো ভেরিয়েশনটা কি বলেছিলাম, যে ভেরিয়েশন সাধারণত কাদের দেখা যায়, যারা সেক্সুয়ালি রিপ্রোডিউস, অর্থাৎ আমরা, তাই না? কারণ জন্মগতভাবে যাদের উৎপত্তি তাদের মধ্যেই ভেরিয়েশন লক্ষ্য করা যায়, কারণ দুটি অর্গানিজম, দুটি প্রাণী কখনো সেম হতে পারে না, তাদের মধ্যে কিছু না কিছু ডিফারেন্স থাকবে। তাহলে সেক্সুয়ালি রিপ্রোডাকশন যারা যারা জন্মগতভাবে উৎপত্তি লাভ করেছে তাদের মধ্যে ভ্যারাইটি মাস্ট থাকবে। ওকে, আর এই ভ্যারাইটি থাকলে সেখানের মধ্যে পপুলেশনের মধ্যে কি হবে, জেনেটিক্যালি জিন পুলের চেঞ্জ লক্ষ্য করা যাবে, এবং তার ফলে কি হয় সেটা আমরা ইভলিউশন বলে থাকি। তাহলে র ম্যাটেরিয়াল হিসেবে আমরা কাকে নিয়ে থাকি না, ইভলিউশনকে, যেটা কিন্তু যে ভেরিয়েশন মাস্ট থাকবে। কারণ আমরা আগে বলেছিলাম যে অ্যাসেক্সুয়ালি রিপ্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু কোনো ভেরিয়েশন থাকে না, কারণ কি তাদের সেক্সুয়ালি রিপ্রোডাকশন হয় না তাই। আর সেক্সুয়ালি রিপ্রোডাকশন হবে মানে সেখানে ক্রসিং ওভার ঘটবে, সেখানে জেনেটিক রিকম্বিনেন্ট হবে, এবং কী হবে, ভেরিয়েশন লক্ষ্য করা যাবে। ওকে, তাহলে দ্য ইউনিট অফ ইভলিউশন ইজ পপুলেশন অ্যান্ড দ্য র ম্যাটেরিয়াল অফ ইভলিউশন ইজ দ্য ভেরিয়েশন। এখানে আরেকটা কথা আসে, এরপরে দেখো এই যে পপুলেশনের মধ্যে ভেরিয়েশন হচ্ছে তার জন্য কিন্তু মানে দায়ী হচ্ছে ন্যাচারাল সিলেকশন। পুরো ব্যাপারটা কন্ট্রোল করে গিয়ে ন্যাচারাল সিলেকশন, প্রাকৃতিক নির্বাচনটা, তাই না? কারণ ধরো একটা পপুলেশনের মধ্যে বিভিন্ন প্রজাতির জীব আছে, তো সেখানের মধ্যে বিভিন্ন প্রতিকূলতা প্রভাব সহ্য করেও দেখা যাবে যে দু চারজনও কি হবে, সেই প্রতিকূল পরিবেশটাকে ওভারকাম করবে। অর্থাৎ যারা ওভারকাম করে বেঁচে থাকবে, ন্যাচারাল অর্থাৎ নেচার প্রকৃতি তাদেরকেই সিলেকশন করবে। তাদের সিলেকশন করার ফল তাদের জেনারেশন আফটার জেনারেশনের মধ্যে ভ্যারাইটি জিন পুলে চেঞ্জ হবে, এভলিউশন লক্ষ্য করা যায়। ওকে, তাহলে আরেকটা লেখো, দ্য ইউনিট অফ দ্য ন্যাচারাল সিলেকশন ইজ ইন্ডিভিজুয়াল। লিখেছো? তাহলে দ্য ড্রাইভিং ফোর্স অফ দ্য এভলিউশন হচ্ছে ন্যাচারাল সিলেকশন। The driving force of evolution is ন্যাচারাল সিলেকশন। মনে রাখবে যে যে ফোর্স, যে যার দ্বারা এই যে ইভলিউশন ঘটছে সেটা হচ্ছে ন্যাচারাল সিলেকশন। কারণ প্রকৃতি তো সবাইকে নির্বাচন করে না, যারা টিকে থাকে, লড়াই করে টিকে থাকে তাকেই প্রকৃতি নির্বাচন করে, তবেই তো ইভলিউশনের, তবেই তো পরিবর্তন দেখা যাবে না। কারণ যদি তার মধ্যে সেই লড়াই করার ক্ষমতা না থাকে তাহলে নেক্সট জেনারেশন আফটার জেনারেশনের মধ্যে তাদের ডিফারেন্ট একটা ভেরিয়েশন বৈশিষ্ট্য কী করে লক্ষ্য করা যাবে, তার জন্য দায়ী হচ্ছে ন্যাচারাল সিলেকশন। ওকে, নোটেড দিস। ঠিক আছে, এবার একটা এক্সাম্পল দিই। দেখো অনেক আগে বলা হতো যে আমরা যে কীটনাশককে দমন করার জন্য ডিডিটি প্রয়োগ করে থাকি, ডাইক্লোরো ডাইফিনাইল টাইক্লোরো ইথেন। তো এই ডিডিটি প্রয়োগ করার ফলে কি হচ্ছে না, বলা হয়েছিল যে ডিডিটি প্রয়োগ করার ফলে বিজ্ঞানীরা বলেছিলেন যে মস্কুইটোর মধ্যে কি হচ্ছে না, সেই ইমিউনিটি মানে পাওয়ারটা ওই ডিডিটির থেকে রক্ষা পাওয়ার জন্য এক্সিস্ট হয়েছে, মানে তৈরি হয়েছে। তো দেখো সেটা ভুল, কারণ অনেক কাল আগে, বহুদিন আগে যখন ডিডিটি আবিষ্কার হয়নি তখন তো মস্কুইটো ছিল। তো তখন মস্কুইটো ছিল, তাদের মধ্যে কিন্তু অলরেডি এই ডিডিটির বিরুদ্ধে লড়াই করার যে বৈশিষ্ট্য সেটা কিন্তু মস্কুইটোর মধ্যে অলরেডি ছিল। কারণ ন্যাচারাল ব্যাপার, ন্যাচারাল সিলেকশন, এটা প্রকৃতিগত, কারণ জেনারেশন আফটার জেনারেশন ভেরিয়েশন হচ্ছে, তো সেই বৈশিষ্ট্য এক দুটোর মধ্যে থাকবেই। কি হচ্ছে, এখনকার দিনে ধরো যে আমি কীটনাশক দমন করা, পোকামাকড়কে দমন করার জন্য বা মস্কুইটো দমন করার জন্য আমি ডিডিটি প্রয়োগ করছি, সবাই কি মরছে? অল আউট, গুড নাইট, এগুলো দেওয়ার পর সব মশা কি মারা যায় না? তাহলে ওই যে ডিডিটি প্রয়োগ করার পর বা ইত্যাদি দমন করার জন্য ব্যবহার করছি, সেগুলো প্রয়োগ করার পর দেখা যাচ্ছে কিন্তু 2-4টে মশা মস্কুইটোও কিন্তু জীবিত থাকছে।
ওই যে 2-4টে মস্কিটো জীবিত থাকছে, তা কেন থাকছে? কারণ তাদের মধ্যে মাইন্ডের মাথায় রাখবে যে তারা সবাই মারা যায় না, এই কারণেই বেঁচে থাকে কারণ তাদের মধ্যে সেই যে ইভলিউশনারি যে চেঞ্জ সেটা আগে থেকে ছিল। সেটা কে সিলেকশন করেছে? নেচার সিলেকশন করেছে। এমনটা নয় যে ডিডিটি এসেছে বলে মস্কিটোর মধ্যে সেই বৈশিষ্ট্য আছে, সেটা নয়। ডিডিটির আসার আগেই কি হচ্ছে, সেই প্রাণীর মধ্যে সেই বৈশিষ্ট্য বর্তমান। সেই জন্য ডিডিটি অল আউট গুড নাইট দেওয়ার সত্ত্বেও ধরো 100টার মধ্যে 5 থেকে 10টা বা 2-1টাও কিন্তু আর থাকবে ডেফিনেটলি, যেটা কিন্তু সার্ভাইভ করবে, মারা যাবে না, বেঁচে থাকবে। এই বেঁচে থাকার কারণটা কি? এই বেঁচে থাকার কারণ তাদের মধ্যে আগে থেকেই সেই যে ইভলিউশনারি চেঞ্জ যে বৈশিষ্ট্য অলরেডি ছিল, যেটা ডিডিটিকে প্রতিরোধ করার ক্ষমতা আগে থেকে ছিল। ওকে, বোঝা গেছে? তাহলে সেই কারণের জন্য এখন আমরা যতই দমন করার চেষ্টা করি না কেন, কোনোভাবেই সম্ভব নয়। তাহলে এটাই বলতে চাইছি যে এমন নয় যে ধরো এরপর ধরো এমন হলো যে যে কোনো কিছু একটা হাই লেভেলের কীটনাশক আনা হলো দমন করার জন্য, তবুও কিন্তু সবাইকে দমন করা সম্ভব হবে না, কারণ তাদের মধ্যে 2-1জনও থাকবে যারা জীবিত থাকবে। কেন? কারণ তাদের মধ্যে অলরেডি সেই বৈশিষ্ট্য বর্তমান। ভেরিয়েশনের ফলে, এভলিউশনের ফলে, জিন পুল চেঞ্জের ফলে অলরেডি সেই কীটনাশকের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতার বৈশিষ্ট্য তাদের মধ্যে আগে থেকেই ছিল। সেই জন্য কি হচ্ছে, তাদের মধ্যে কোনো ইফেক্ট পড়ে না। এবারে সেই যে ইফেক্ট না পড়ার যে প্রাণী, তারা যখন পরবর্তীকালে জেনারেশন আফটার জেনারেশন যখন তারা ব্রিডিং করবে, তখন তাদের মধ্যে আবার সেই রকম বৈশিষ্ট্য লক্ষ্য করা যাবে। বোঝা গেছে? তাহলে এটা আগে থেকেও নেচারও কিছু সিলেকশন করে থাকে, আর এমনি তো চেঞ্জ হচ্ছেই। ওকে, দেখো তাহলে এই গেল ইভলিউশনের ব্যাপার। যে ইভলিউশন কি তাহলে বোঝা গেছে। এতক্ষণ বললাম যে ইভলিউশনটা কি, যে জেনারেশন সাকসেসিভ ফিডিং, সাকসেসিভ ব্রিডিং, জেনারেশন ওয়াইজ জেনারেশন জিন পুলের যে চেঞ্জ, তখন আমরা তাকে বলছি ইভলিউশন। এরপর আমরা দেখব যে এই ইভলিউশনের মেন তত্ত্ব, যে আমাদের মধ্যে কোশ্চেন আসতে পারে যে লাইফ কি করে ফর্ম হলো, অর্থাৎ জীবন কি করে সৃষ্টি হলো, বা প্রথম কে তৈরি হয়েছিল, প্রথম কোন অর্গানিজম তৈরি হয়েছিল, এগুলো মাইন্ডের মধ্যে একটা কিউরিসিটি। তো সেটা আজকে দেখবো যে লাইফ অরিজিন হয়েছিল কিভাবে, এবং সেই যে অরিজিন অফ দ্য লাইফ, তার উপর অনেকগুলো থিওরি আছে, অর্থাৎ বিভিন্ন বিজ্ঞানীদের বিভিন্ন রকম মতামত আছে। কেউ বলেছেন যে ব্রহ্মাই হচ্ছে সৃষ্টিকর্তা। আচ্ছা, একটা সুপার ন্যাচারাল পাওয়ার যার দ্বারা আপনি সৃষ্টি হয়েছে, বিভিন্ন জনের মতবাদ, সেটা এক্সপেরিমেন্টের দ্বারা দেখবো। তাহলে ইভলিউশন কি বোঝা গেছে। এরপর আমরা দেখবো যে অরিজিন অফ দ্য লাইফের কিছু থিওরি। আরেকটা কথা বলি, বইয়ে কিন্তু অনেক কিছু আছে। প্রথম কথা বলে যে সব পরীক্ষা আসবে না, কারণ সেকেন্ড চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, ফার্স্ট চ্যাপ্টারটা আছে ইম্পর্টেন্ট, যেগুলো হবে সেগুলো নেক্সট পরের ক্লাস এখন বাকি আছে, সেগুলোতে জানাবো। তো সেকেন্ড চ্যাপ্টারটা যেটা আছে হার্ডেনবার্গ ল, এটা ওখান থেকে মাস্ট কোশ্চেন থাকবে, ওগুলো পরে করাবো। এখন ফার্স্ট চ্যাপ্টারটা কভার করি। তো আজকে সেগুলো আমি যেগুলো ক্লাসে করাবো থিওরিগুলো, এই থিওরিগুলো খাতায় পারলে নোট করবে, জিস্ট করে, শর্ট ফর্ম করে, এবং খাতা থেকে পড়বে, কারণ বইয়েতে অনেক কিছু জ্ঞান আছে। দেখো, দ্য থিওরি অফ দ্য অরিজিন অফ দ্য লাইফ, অর্থাৎ জীবনের উৎপত্তি সম্পর্কিত নানান থিওরি ব্যাখ্যা করা আছে। তো যেগুলো এক একটা করে থিওরি আমি বলবো, ওগুলো বইয়েতে সেভাবে ভালোভাবে নেই, আর ক্লিয়ারও বোঝা যাবে না। তো ক্লাসটা ভালো করে মন দিয়ে করবে, আর প্রত্যেকটা থিওরি নোট করবে। আমি যে কথাগুলো বলবো থিওরিগুলো শর্ট ফর্ম করে প্রত্যেকটা থিওরিকে সুন্দর করে খাতায় নোট করে রাখবে, কারণ বই পড়লে মাথা খারাপ হবে। আর কোনো ক্লাস স্কিপ করবে না ইভলিউশনে। ওকে, দেখো, দ্য থিওরি অফ দ্য অরিজিন অফ দ্য লাইফ, দ্য থিওরি অফ দ্য স্পেশাল ক্রিয়েশন, এগুলো বোঝাবো। স্পেশাল ক্রিয়েশন মানে অনেকের কি বলে, সুপার ন্যাচারাল পাওয়ার যেটা বলে থাকে, অর্থাৎ আপনি সৃষ্টি হয়ে যায় সুপার ন্যাচারাল পাওয়ারের দ্বারা এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি, দেখবো আমরা পরে। থিওরি অফ দ্য স্পন্টেনিয়াস জেনারেশন, স্পন্টেনিয়াস জেনারেশন মানে আপনি জীব সৃষ্টি, মানে ইনঅর্গানিক সাবস্টেন্স থেকে বা কোনো ইনঅর্গানিক মেটেরিয়ালস থেকে আপনি লাইফ ফর্ম করছে, স্পন্টেনিয়াস, সেটা হচ্ছে তোমার কি স্পন্টেনিয়াস জেনারেশন। থিওরি অফ দ্য পার্সপেরমিয়া, থিওরি অফ দ্য এটিমিটি অফ লাইফ, থিওরি অফ দ্য ক্যাটাস্ট্রোফিস অ্যান্ড ওপারিন হ্যালডেন থিওরি। দেখো তাহলে কি বললাম, দ্য থিওরি অফ দ্য স্পেশাল ক্রিয়েশন, থিওরি অফ দ্য স্পন্টেনিয়াস জেনারেশন, থিওরি অফ দ্য এটা প্যানস্পারমিয়া, থিওরি অফ দ্য এটার্নিটি, এটা ERNITY, থিওরি অফ দ্য প্যানস্পারমিয়া, থিওরি অফ দ্য এটার্নিটি অফ লাইফ, থিওরি অফ দ্য ক্যাটাস্ট্রোফিজম অ্যান্ড অপারিন এবং হ্যালডেন থিওরি।
দেখো, দ্য অরিজিন অফ দ্য লাইফের ফার্স্ট থিওরি হচ্ছে থিওরি অফ দ্য স্পেশাল ক্রিয়েশন। এই প্রত্যেকটা কি বললাম যে প্রত্যেকটা ক্লাস কি থিওরি কিন্তু খাতাতে নোট করে রাখবো, মনে রাখার চেষ্টা করবে, বইতে অত পড়া দরকার নেই। থিওরি অফ দ্য স্পেশাল ক্রিয়েশন, স্পেশাল ক্রিয়েশন মানে এটা ধার্মিক একটা ব্যাপার, যে যেখানে আমরা জানি যে ফার্স্ট আমাদের যে ধর্ম অনুযায়ী, সেটা বাইবেল অনুযায়ী বা কোরআন অনুযায়ী, প্রথম হচ্ছে ম্যান হচ্ছে আদম অ্যান্ড প্রথম ওমেন হচ্ছে হাওয়া। তো লাইফ ওয়াজ ক্রিয়েটেড বাই এ সুপার ন্যাচারাল পাওয়ার, যেখানে বিশ্ব ব্রহ্মাণ্ড, স্কাই, এয়ার, সমস্ত কিছুই তৈরি হয়েছিল একটা সুপার ন্যাচারাল পাওয়ারের মাধ্যমে। ওকে, আদম এবং হাওয়া, যেটা আমরা ব্যাপারটা জানি। তো স্পেশাল ক্রিয়েশনে বলা হয়েছিল যে লাইফটা অরিজিন করেছে, অরিজিন অফ দ্য লাইফের বিভিন্ন মতবাদ আছে, বিভিন্ন জন বিভিন্ন রকম মতবাদ বলেছে। তার মধ্যে স্পেশাল ক্রিয়েশনের থিওরির মধ্যে বলা হচ্ছে যে লাইফটা আপনা আপনি তৈরি হয়েছে একটা সুপার ন্যাচারাল পাওয়ারের দ্বারা, যেখানে বাইবেল বা কোরআন অনুযায়ী যে ফার্স্ট ম্যান এবং ফার্স্ট ওমেন, ম্যান হচ্ছে আদম এবং ফার্স্ট ওমেন এভা, সৃষ্টি হয়েছিল। অ্যান্ড লাইফ ক্রিয়েটেড বাই সুপার ন্যাচারাল পাওয়ার। হিন্দু মাইথোলজি, যদি হিন্দু ধর্ম অনুযায়ী আমরা দেখি, তাহলে সেখানে কি দেখা যাবে? হিন্দু মাইথোলজি, দ্য লাইফ ওয়াজ ক্রিয়েটেড বাই গড, অর্থাৎ ব্রহ্মা, বাই গড ব্রহ্মা। ওকে, তাহলে হিন্দু ধর্ম অনুযায়ী লাইফের ক্রিয়েশন হয়েছিল, সৃষ্টি হয়েছিল গড ব্রহ্মা থেকে। তো এইগুলো হচ্ছে একটা ধার্মিক ব্যাপার, যেখানে কিন্তু বিজ্ঞান সেটাকে গ্রহণ করে না, কারণ বিজ্ঞান সবসময় চায় যে প্রুফ খুঁজতে, অর্থাৎ কোনো জিনিসকে যখন আমি বলবো তখন সেটার প্রুফ যদি না থাকে বা সেটাকে যদি মানে দেখানো না হয় এক্সপেরিমেন্ট করে, সেটাকে কিন্তু বিজ্ঞানটা মানে না। তো সেই ক্ষেত্রে এই যে ধার্মিক ব্যাপারগুলো, যে সুপার ন্যাচারাল পাওয়ার, এইগুলো তো পরীক্ষা করা সম্ভব নয় না, অবশ্যই সেই ক্ষেত্রে কী হচ্ছে, এই থিওরিকে অ্যাভয়েড করা হয়েছিল। ওকে, তাহলে ফার্স্ট থিওরি, দ্য স্পেশাল ক্রিয়েশন। দেখো, এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, এই থিওরিটা মন দিয়ে শুনবে, এগুলো জাস্ট জেনে রাখো, কাজ লাগবে। তাহলে দ্য থিওরি অফ দ্য অ্যাবায়োজেনেসিস অর অটোবায়োজেনেসিস স্পন্টেনিয়াস থিওরি আসতেই পারে, যদি তোমাদের ভাগ্য খারাপ হয় তাহলে হয়তো বললো যে অরিজিন অফ দ্য লাইফের সৃষ্টির থিওরিগুলো বর্ণনা করো, তো লিখতে হবে, কিছু করার নেই। দেখো, সাধারণত আসে না, আসতে পারে, বাট জেনে রাখো। থিওরি অফ দ্য অ্যাবায়োজেনেসিস অর দ্য অটোবায়োজেনেসিস অর দ্য স্পন্টেনিয়াস জেনারেশন, মানে হচ্ছে তোমার এক্ষেত্রে বিজ্ঞানীদের ধারণা ছিল যে লাইফটা আপনা আপনি সৃষ্টি হয়েছে। কেমন না, ইনঅর্গানিক সাবস্টেন্স থেকে বা অ্যাবায়োজেনেসিস মেটেরিয়ালস থেকে আপনা আপনি সৃষ্টি হয়েছে। এই থিওরিকে সাপোর্ট করেছিলেন কারা? এপিকিউরাস, অ্যারিস্টটল অ্যান্ড ভন হেলমেন্ট। এটা মনে রাখবে। ওকে, এপিকিউরাস, অ্যারিস্টটল অ্যান্ড ভন হেলমেন্ট। তো কি হয়েছিল, ইনাদের মত অনুযায়ী যে লাইফ যে স্পন্টেনিয়াসলি অরিজিনেটেড হয় কিভাবে? বৃষ্টি পড়লো তো ব্যাঙ তৈরি হয়ে হবে, ওনাদের ধারণা অনুযায়ী সেই সময়ে যে আকাশ থেকে বৃষ্টি পড়লেই ব্যাঙ তৈরি হয়। আচ্ছা, গরুর যে গোবর পাওয়া যায় সেই গোবর থেকে তৈরি হয় গোবর পোকা। তাহলে এটা ছিল তাদের ধারণা সেই সময়কে, কারণ মানে চিন্তা ভাবনা দেখো, যে বৃষ্টি পড়ছে, তাহলে আকাশ থেকে বৃষ্টি পড়লো, ব্যাঙ তৈরি হয়ে গেল। আচ্ছা, গোবর থেকে পোকা, তারা এটা একবার ভেবে দেখেনি যে বৃষ্টি পড়লো, ফেভারেবল কন্ডিশন, ফুড অ্যাভেলেবেল, তো যেখানে ফেভারেবল কন্ডিশন, ফুড অ্যাভেলেবেল, সেখানে তো প্রাণী তো আসবেই, সেখানে তারা তো চাইবে যে ফ্রগ কী করে, যে বর্ষাকালে বৃষ্টির সময় তারা কি করে না, সেই কন্ডিশনটাকে পেয়ে আনন্দিত হয়, সেখানে তারা কি করে, ট্যাডপোল বানায়। তাহলে এটা তো স্বাভাবিক যে প্রত্যেকটা অ্যানিমেল চায় যে সাকসেসিভ ফিডিং এবং ব্রিডিং। তাহলে ফিডিং এবং ব্রিডিং যদি ফিডিং যদি থাকে, অর্থাৎ খাবার যদি উপযুক্ত, এনভায়রনমেন্ট যদি সুইটেবল হয়, তাহলে তো সেখানে তো লাইফ বা অর্গানিজম তো এমনিই চলে আসবে। তারা এটা ভেবে দেখেনি যে পরিবেশ সুইটেবল, ফিডিং উপযুক্ত, তো অর্গানিজমটা তৈরি হয়নি, অর্গানিজমটা সেখানে এসে ব্রিডিং করেছে। তিনারা ভেবেছেন যে হয়তো বৃষ্টি পড়লো মানে ব্যাঙ তৈরি হবে, গোবর থেকে গোবর পোকা তৈরি হবে। এগুলো ওনাদের ধারণা ছিল, যেগুলো একদম ভুল কনসেপ্ট। তো দেখো, এই যে এপিকিউরাস, অ্যারিস্টটল, ভন হেলমেন্ট, তিনারা বিশ্বাস করতেন যে
আপনা আপনি তৈরি হয়। অর্থাৎ কোনো কিছু একটা জিনিস, অর্থাৎ মাটি এক জায়গাতে অনেকগুলো মাটি রাখা হয়েছে, তো সেখান থেকে র্যাট তৈরি হবে। সম্ভব? তো কখন সম্ভব না। যদি বৃষ্টি হতো আর ফগ তৈরি হতো তাহলে ভাবো কি হতো। তো ইনাদের মধ্যে আবার ভন হেলমেন্ট, ইনি আবার আরো এক ধাপ এগিয়ে, ঠিক আছে। তিনি কি বলেছেন দেখো, ভন হেলমেন্ট তিনি আবার আরেকটু এগিয়ে। ভন হেলমেন্টের এক্সপেরিমেন্ট, দেখো তিনি আবার আর এক ধাপ এগিয়ে কি বলেছিলেন, হেলমন্ট হবে এটা, হ্যাঁ এটা হেলমন্ট করবে, ওটা ঠিক করে নেবে। ভন হেলমন্টের এক্সপেরিমেন্টের ক্ষেত্রে তিনি আবার আরেক ধাপ এগিয়ে কি বলেছিলেন, তিনি একটা এক্সপেরিমেন্ট করেও দেখিয়েছিলেন, হাস্যকর, বাট সেই সময়কার সময় কিন্তু এটা বিশাল ব্যাপার। কি হয়েছিলেন, একটা পাত্র, সেই পাত্রের উপরে তিনি কিছু মৃত্তিকা রেখেছিলেন, এটা হচ্ছে মাটি। আর একটা কি করেছিলেন, মানে একটা পাত্র না, একটা জায়গাতে তিনি কিছু মাটি রেখেছিলেন, আর একটা পাত্র নিয়ে সেখানে তিনি কিছু খোসা, কিছু আনাজের খোসা রেখেছিলেন, আনাজের খোসা। এবার কি হলো দেখো ঘটনাটা। এবং এই যে মৃত্তিকাটার চারিপাশে একটা কভার দিয়েছিলেন ঘামযুক্ত একটা কাপড়, ভাবো ভন হেলমন্টের এক্সপেরিমেন্ট তখনকার আমলে। তিনি কি করেছেন, যে লাইট যে স্পন্টেনিয়াসলি অরিজিনেটেড হয় সেটা তো বিজ্ঞান মানে তো সেটা এক্সপেরিমেন্ট করে দেখাতে হবে। তিনি কি করেছেন না, একটা জায়গাতে অনেক মাটি নিয়ে রেখেছেন, সেই মাটিটাকে তার 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 ঘামযুক্ত জামা বা কাপড়কে জড়িয়ে রেখেছেন। আর একটা পাত্রে তিনি কিছু আনাজের খোসা, পেঁয়াজের খোসা, কিছু খোসা তিনি রেখেছেন। রাখার ফলে কি হয়েছে, তিনি বলছেন ভন হেলমন্ট বলছেন যে 21 ডেজ রাখার পর কি হয়, আপনা আপনি র্যাট তৈরি হয়। ভাবো একবার, র্যাট তো আমি আঁকতে পারবো না। দেখো আপনা আপনি কি হচ্ছে না, আপনা আপনি র্যাট তৈরি হচ্ছে। চিন্তা করো, তাহলে যদি সেরকমই হতো যে মাটি দিয়ে র্যাট বানানো, যে মাটি রাখলাম, কিছু আনাজের খোসা রাখলাম, র্যাট তৈরি হয়ে গেল, তাই না? তাহলে তো বিশাল ব্যাপার, নিজেরাই জীব সৃষ্টি করতে পারতাম। তাহলে বলেছেন মাটি এবং আনাজের খোসাকে নেওয়ার ফলে 21 ডেজের পরে আপনা আপনি র্যাট উৎপন্ন হয়, ঠিক আছে। তো পরীক্ষার সময় তিনি এটা ভেবে দেখেননি যে পাত্রটা আমি খাবার রেখেছি, বা যে পাত্র যেখানে আমি ভিজে সুইটে ঘামযুক্ত কাপড় রেখেছি, এই পাত্রটা খাবার, এটাকে খোলা রেখেছিলেন উনি ঢাকা দেননি কেন? এটা ভাবতে হতো যে পাত্রটা খাবার রেখেছি সেটা কাভার দেওয়া উচিত ছিল, কিন্তু সে সময় দেননি। দিলে কি হতো দেখো, একটু আগে বললাম যে অ্যানিমেলসের অভ্যাসই হচ্ছে যে যেখানে খাবার পাবে সেখানে সে গিয়ে কি করবে, সে খাবার খাবে এবং প্রজনন সম্পন্ন করবে। তাহলে দেখো খোলা পাত্রে খাবার রাখা আছে, হ্যাঁ। আর হ্যাঁ একটা কথা, তিনি এই ঘামযুক্ত কাপড় কেন ব্যবহার করেছিলেন, কারণ তার ধারণা যে ঘামযুক্ত কাপড় থাকলে সেখান থেকে সেই স্মেল থেকে তৈরি হয়। তো দেখো ধারণা পুরো ভুল কনসেপ্ট, যে আটটা যদি মানে এটা ঢাকা পাত্রে খাবার রাখি, তো স্বাভাবিক তো সেখানে তো কোনো প্রাণী আসবেই সেটা খাবার জন্য, আর যখনই সে সেখানে খাবারটা উপযুক্ত পাবে তো সেখানে সে ব্রিডিং তৈরি করবে। তো সেটাই হয়েছিল, তিনি এটা ভাবেনি যে পটটা কভার্ড ছিল না, ঢাকা ছিল। তার ফলে কি হয়েছে, প্রাণী এসে ওখানে খাদ্যাভ্যাস পেয়ে প্রজনন শুরু করেছে। এটাকে উনি ভেবেছেন কি, যে তাহলে হয়তো মৃত্তিকা এবং আনাজের খোঁজা থেকে মনে হয় র্যাট তৈরি হয়েছে। এই এক্সপেরিমেন্টটা যে ভুল সেটাকে প্রমাণ করার জন্য অবশ্যই, কারণ কোনো থিওরিকে যখন এক্সপেরিমেন্ট করা হয় তখন সেটার পক্ষে বিপক্ষে অনেক মতবাদ আসে। তো এটা যে ভুল, অর্থাৎ লাইফ যে কন্টিনিউয়াসলি অরিজিনেটেড করে না, স্পন্টেনিয়াসলি অরিজিনেটেড হয় না। লাইফকে অরিজিন করতে গেলে লাইফের প্রয়োজন, অর্থাৎ একটা জীব থেকে আর একটা জীব তৈরি হয়। জীব তৈরি হতে গেলে অলরেডি যে একটা জীব থাকা দরকার, সেটা দেখাচ্ছি। একজন বিজ্ঞানী তিনি দেখাতে চেয়েছিলেন যে কখনোই বৃষ্টি পড়লে ব্যাঙ তৈরি হলো, এটা কিন্তু সম্ভব নয়। তার জন্য জীবের দরকার, জীব থাকবে তবে সেখান থেকে জীব তৈরি হবে, ঠিক আছে। পরবর্তীকালে এভিডেন্স দিয়েছিলেন এগেইনস্ট দ্য থিওরি অফ দ্য
স্পন্টেনিয়াস জেনারেশন। এই স্পন্টেনিয়াস জেনারেশন থিওরির উপর কিছু বিপক্ষের কিছু মতবাদ ছিল। দেখো, দ্য এভিডেন্স এগেইনস্ট দ্য থিওরি অফ দ্য স্পন্টেনিয়াস জেনারেশন, অর্থাৎ এই যে এভিডেন্স, তারা কি করেছিলেন যে স্পন্টেনিয়াস জেনারেশন থিওরির বিপক্ষে কিছু এভিডেন্স প্রমাণ দেখিয়েছিলেন যে না, লাইফ আপনা আপনি তৈরি হতে পারে না। জীবন, এই বিজ্ঞানীরা বলেছেন যে জীবন তৈরি হতে গেলে অলরেডি জীবের প্রয়োজন হয়, তবেই সেই জীব থেকে সেই জীব তৈরি হয়। দ্য ডিসপ্রুভ বাই মেনি সায়েন্টিস্ট অফ দ্য 17th, 18th এবং 19th সেঞ্চুরি। 17, 18 এবং 19তম সেঞ্চুরি থাকা সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা। কোন কোন বিজ্ঞানী? না, ফ্রান্সিসকো রেডি, লাজারো স্প্যালেনজেনি অ্যান্ড লুইস পাস্তুর। এই তিনজন বিজ্ঞানী তিনারা বলেছিলেন যে লাইফ স্পন্টেনিয়াসলি জেনারেশন করতে পারে না, এটা ভুল, একটা জীব থেকে আর একটা জীবের তৈরি হয়। তো এই বিজ্ঞানীদের মধ্যে প্রথম বিজ্ঞানী রেডি, তিনি তার এক্সপেরিমেন্টে প্রমাণ কীভাবে করেছিলেন সেটা দেখো। তিনি কি এভিডেন্স এগেইনস্টে বলেছিলেন? বিজ্ঞানী রেডিস এক্সপেরিমেন্ট। দেখো রেডিস এক্সপেরিমেন্টে তিনি কি বলেছিলেন? তিনি এক্সপেরিমেন্ট করে দেখেছিলেন, 3টে জার নিয়েছিলেন। তিনি 3টে জার ব্যবহার করেছিলেন। একটা ছিল খোলা, একটা জার ছিল কাপড় দিয়ে ঢাকা, আর একটা জার তিনি নিয়েছিলেন যেটা হচ্ছে পুরো অ্যাটাচ। ঠিক আছে, বোঝো যে রেডি কিভাবে মানে ডিসপ্রুভ করেছিলেন যে লাইফ স্পন্টেনিয়াসলি অরিজিন করতে পারে না। ওকে, 3টে পাত্র নিয়েছিলেন তিনি। 3টে পাত্রতে কি করেছিলেন? এক টুকরো মিট রেখেছিলেন। তিনি 3টে পাত্রতে এক টুকরো মাংস রেখেছিলেন। ঠিক আছে, এরপর কি হলো দেখো। দেখো কি হয়েছিল। এবারে দেখো ডিসপ্রুভ করছেন কিভাবে। দেখো, 3টে পাত্র নেওয়া হয়েছে, 3টে পাত্রের মধ্যে 3টে পাত্রতে মিট রাখা হয়েছিল। তো ফার্স্ট কিছুদিন ধরে একটা পাত্র ছিল খোলা, একটা পাত্র যে সিল্ক কাপড় হয়, হালকা নরম কাপড়, সে কাপড় দিয়ে বন্ধ করা হয়েছিল। এটা হচ্ছে ওপেন ক্লথ, কাপড় দিয়ে মোড়া। এটা হচ্ছে সিল করা। সিল করা মানে ঢাকনা দ্বারা কাভার ছিল, কাভার ঢাকনা। ঠিক আছে, তো কি হয়েছিল দেখো, যে কিছুদিন এমনভাবে রেখে দেওয়ার পর তিনি লক্ষ্য করেছিলেন যে পাত্রটা খোলা ছিল সেখানে কি হয়েছে না, হাউস ফ্লাই এসে কি হয়েছে না, ব্রিডিং সম্পূর্ণ করেছে। অর্থাৎ খোলা পাত্রটা দেখা গেছে যে হাউস ফ্লাই এসে সেখানে স্টে করেছে এবং সেখানে এগ দিয়েছে, সেখান থেকে ম্যাগট তৈরি করেছে। ওকে, নেক্সট যে জার ছিল যেটা কাপড়ের দিয়ে ঢাকা, সেটাতে দেখা যাচ্ছে যে হাউস ফ্লাই তার উপরে ঘোরাফেরা করছে, কিন্তু মিটের মধ্যে কোনো ম্যাগট তৈরি করতে পারেনি। আর যে জারটা, যে পাত্রটা ঢাকনা দিয়ে কভার ছিল, সেখানে কোনো রকম হাউস ফ্লাই লক্ষ্য করা যায়নি, তার এগও লক্ষ্য করা যায়নি, ম্যাগটও লক্ষ্য করা যায়নি। তাহলে দেখো, কারণ তিনি তখন বললেন যে যদি লাইফটা অরিজিনালি অর্থাৎ স্পন্টেনিয়াসলি অরিজিনেট করতো, আপনা আপনি তৈরি হতো, যে বৃষ্টি পড়লো ব্যাঙ তৈরি হলো, যদি এরকম হতো তাহলে এখানে খোলা পাত্রটাতেই কেন হাউস ফ্লাই বর্তমান, কেন ঢাকনা দেওয়া পাত্রের হাউস ফ্লাই পাওয়া যায়নি, তাই না? যদি লাইফ আপনা আপনি তৈরি হতো তাহলে তো এই যে কভার্ড আছে, তাহলে তো এখানে এই মিট থেকেই তো তাহলে হাউস ফ্লাই উৎপন্ন হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হয়নি। সেটাই তিনি দেখাতে চেয়েছিলেন যে লাইফ কিন্তু আপনা আপনি তৈরি করে না। খোলা পাত্র, সেখানে মাংস আছে, সেখানে খাবারের খোঁজে হাউস ফ্লাই এসেছে, হাউস ফ্লাই সেখানে থেকে সেখানে এগ দিয়ে ম্যাগট তৈরি করেছে। তাহলে লাইফ তৈরি হতে গেলে একটা লাইফের প্রয়োজন, জীবনের দরকার, জীব থেকে জীবের তৈরি হয়। এটা রেডিস তিনি প্রমাণ করিয়েছিলেন এবং
আগের যে এক্সপেরিমেন্ট সেটাকে তিনি ভুল দেখিয়েছিলেন। ম্যাগট, দেখো ম্যাগট, ম্যাগট হচ্ছে হাউস ফ্লাইয়ের যে ডিম ফুটে যেটা বের হয় সেটাকে বলা হয় ম্যাগট। ওকে, তাহলে বোঝা গেছে যে তিনি ভুল প্রমাণ করেছিলেন। এরপরে দেখো, এটা তো তিনি ভুল প্রমাণ করলেন, বাট কিছু জন আবার বলছেন ধর মাইক্রোস্কোপ আবিষ্কার হলো, মাইক্রোস্কোপ আবিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে মাইক্রো অর্গানিজমের আবিষ্কার হলো। তো কিছুজন তখন বলছেন যে যে যদি তাই হলো কি, হ্যাঁ মাইক্রোস্কোপ আবিষ্কার হওয়ার পর কি হচ্ছে না, এই যে দীর্ঘদিন রেখে দেওয়া মাংসের টুকরো, সেই মাংসের টুকরো, এই যে ঢাকা দেওয়া পাত্রে অর্থাৎ ঢাকনা দেওয়া পাত্রে থাকা মাংসের টুকরো, সেখান থেকে এক টুকরো মাংস নিয়ে যখন মাইক্রোস্কোপের নিচে দেখা গেল তখন সেখানে মাইক্রোবস, মাইক্রো অর্গানিজমে লক্ষ্য করা গেল। তাহলে তখন আমরা কিছুজন বলছেন যে তাহলে ভুল, লাইফ আপনা আপনি অরিজিনেটেড হয়। ঠিক আছে, বোঝা গেছে? কিছু বিজ্ঞানী বললেন, ইনি তো প্রমাণ করে দিলেন। তারপরে কিছু বিজ্ঞানী বলছেন যে না, মাইক্রোস্কোপ আবিষ্কারের পর এখান থেকে মিট নিয়ে তিনি দেখালেন যে ঢাকনা দেওয়া পাত্রে মাংস রাখা আছে, সেখানে মাইক্রোস্কোপের নিচে মাইক্রোবস অর্গানিজম দেখা যাচ্ছে। কিভাবে সম্ভব? তখন তিনি রেডিস বললেন যে যদি মানে তখন তিনি বললেন যে যদি মানে রেডিস নয়, অন্যান্যরা বললেন, আরও কিছুজন অন্যজন বললেন যে যে পাত্রটাতে মিট রাখা হয়েছিল সেই পাত্রটা কি স্টেরালাইজ, নন স্টেরালাইজ, অর্থাৎ এটা তো পরিবিশুদ্ধ নয়, আর পাত্রের মধ্যে তো এয়ার প্রবেশ করেছে, তাই না? তাহলে এই যে কিছুজন বলছেন যে না, মিটকে মাইক্রোস্কোপে নিচে রাখলে আমরা অর্গানিজম দেখতে পাচ্ছি, তাহলে এটা স্পন্টেনিয়াসলি অরিজিনেটেড। কিন্তু কিছুজন বলছেন যে না, কারণ এই যে পাত্রটা রাখা হয়েছিল সেই পাত্রটা পুরো জীবাণুমুক্ত ছিল না, বাইরে থেকে এয়ার প্রবেশ করেছে। আর আমরা জানি মাইক্রোব সবসময় অণুজীবরা কোথায় ঘোরাফেরা করে, এয়ারের মধ্য দিয়ে তারা বাহিত হয়। তাহলে সেই এয়ার ভিতরে আছে, মানে এয়ারের সঙ্গে মাইক্রোবস আছে, জারটা পরিষ্কার নয়, তাহলে সেখান থেকে সেই এয়ার যেহেতু ভিতরে আছে, জার ক্লিয়ার নয়, পরিষ্কার নয়, তাহলে সেই মাইক্রোবসগুলো তো অলরেডি সেই বোতলের মধ্যে ছিল, তারপরে খাবার পেয়ে তারা গ্রো করেছে। ওকে, তাহলে কিছু বিজ্ঞানী জানিয়েছেন। তাহলে কি বোঝা গেল যে লাইফ কিন্তু স্পন্টেনিয়াসলি অরিজিনেটেড করে না। এটা লিখে নিতে পারো, নোট করে নাও, ঠিক আছে? আচ্ছা, এবার কিছুজন বলেছিলেন যে লাইফ তৈরি হবে, কিছুজন বলছে লাইফ তো তৈরি হবে, কিন্তু হয়তো ম্যাগটের মতো এরকম না হলেও ক্ষুদ্র মাইক্রোবস তৈরি হবে, কিন্তু অ্যাকচুয়ালি সেটাও নয়, কারণ লাইফ স্পন্টেনিয়াসলি অরিজিনেট করেইনি। কারণ যে পাত্রটা করেছে সেই পাত্রটাতে অলরেডি ছিল মাইক্রোব, তো সেটা খাবার পেয়ে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, কিন্তু অরিজিনালি সেটা তৈরি হয়নি। দেখো, তাহলে প্রথম আমরা বললাম রেডিস এক্সপেরিমেন্ট। আর এই স্পন্টেনিয়াস এই জেনারেশনের এগেনস্টে কোন থিওরি, কোন বিজ্ঞানী বলেছেন? আর কে না, স্প্যালেনজেনি আর লুই পাস্তুর। তো স্প্যালেনজেনি কি বলেছিলেন যে ঠিক আছে, তিনি একটা এক্সপেরিমেন্ট করে দেখিয়েছিলেন যে ওই যে আগে কিছুজন বললেন যে না, জারের মধ্যে থাকা মিটকে কিছুদিন ধরে রাখা, সেটা মাইক্রোস্কোপের নিচে যদি আমরা দেখি তাহলে আমরা মাইক্রোবস লক্ষ্য করতে পারছি, তাহলে স্পন্টেনিয়াসলি অরিজিনেট করেছে। কিন্তু এই বিজ্ঞানীরা কি বলেছিলেন, রেডিস এবং লুই পাস্তুর, ইনারা কি বলেছিলেন যে না, লাইফ ফর্ম হতে গেলে একটা লাইফের প্রয়োজন হয়। তিনি আবার প্রমাণ করে কি দেখলেন যে ঠিক আছে, কিছু লোক যখন বলছে যে লাইফটা স্পন্টেনিয়াসলি অরিজিনেট হচ্ছে, বাট আসল সত্যি কথা হচ্ছে যে জারটা ক্লিয়ার ছিল না, জারের মধ্যে এয়ার প্রবেশ করেছিল, সেই জন্যই সেখানে মাইক্রোবস অলরেডি ছিল, ইনারা বলছেন তাই গ্রো করেছে। তো ইনি কি প্রমাণ করে দেখালেন? ইনি একটা পাত্র নিয়েছিলেন, সেই পাত্রের মধ্যে কিছু ভুসা, এখানে কিছু ভুসা নিয়ে হিট করবেন। ওকে, দেখো বিভিন্ন মানে ভুসা আমার খাবারের যে ইয়ে লাস্ট পদার্থ, সে ভুসা, সেই ভুসাকে নিয়ে তিনি এক্সপেরিমেন্ট করলেন। তার আগে করলেন, তিনি একটা পাত্রের মধ্যে জল নিলেন, সেই জলের মধ্যে কিছু ভুসাকে গুলে দিয়ে তিনি হিট করতে শুরু করলেন। এবারে হিট করলে কি হবে? এখান থেকে স্টিম নির্গত হবে, বাষ্প নির্গত হবে। তাহলে বোঝো
বিজ্ঞানী স্প্যালেনজেন এক্সপেরিমেন্ট হচ্ছে তিনি কিছু ভূষাকে পানির সঙ্গে গুলে, জলের সঙ্গে গুলে তিনি হিট করতে শুরু করলেন, বাষ্প নির্গত হলো। এর ফলে কি হিট কেন করলেন? কারণ হিট করার ফলে পুরো জার গরম হয়, জার গরম হলে জারের গায়ে লেগে থাকা মাইক্রোবসগুলো নষ্ট হবে, আর এই যে হিট করার সঙ্গে সঙ্গে বাষ্প নির্গত হলো, এখান থেকে কি হলো না, এখানে থাকা অক্সিজেনটা মানে বাষ্প নির্গত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি একটা কর্কের ছিপি দ্বারা জারের মুখটা বন্ধ করলেন। তিনি কি করলেন না, এটাকে ভালো করে কর্ক দ্বারা সিল করলেন। কর্ক দ্বারা কভার। তাহলে তিনি বাষ্প নির্গত করার পর, জারকে গরম করার পর, অর্থাৎ জারের মধ্যে থাকা মাইক্রোবসগুলো তাহলে নষ্ট হয়ে গেল হিটের ফলে। তারপরে তিনি জারটাকে কর্ক দ্বারা কভার করলেন, যাতে বাইরে থেকে কোনো এয়ার প্রবেশ করতে না পারে। এটাকে দীর্ঘদিন তিনি রেখে দিলেন। দীর্ঘদিন রেখে দেওয়ার পর তিনি দেখলেন যে এই জারের মধ্যে কোনো মাইক্রোস্কোপের নিচে দেখলেন যে কোনো অর্গানিজম, কোনো মাইক্রোবস কিচ্ছু লোক খুঁজে পাওয়া যায়নি। ওকে, তাহলে এখান থেকেও প্রমাণ হলো যে লাইফ যদি আপনা আপনি তৈরি হতো তাহলে তো এখানে তো তৈরি হতে পারতো। আগেরটাতে জারটা ক্লিয়ার ছিল না, এয়ার প্রবেশ করেছিল, তাই মাইক্রোস গুলো অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে পাওয়া গেছে। কিন্তু এইবারে তো তিনি জারটাকে গরম করে মাইক্রোসগুলোকে মেরে ফেলার পর তিনি কর্কে ছিদ্র দিয়ে এঁটে দেন, যার ফলে বাইরের এয়ার প্রবেশ করতে না পারে, কারণ আমরা জানি যে এয়ার ক্যারি করে দ্য মাইক্রোবস। ওকে, তাহলে সেই ক্ষেত্রে দেখা গেল যে কোনো রকম দীর্ঘদিন রাখার পরে এখানে কোনো রকম কি হচ্ছে না, মাইক্রোবস জন্মায়নি। তার মানে এনারা তাহলে প্রমাণ করে দিলেন যে লাইফ কিন্তু তৈরি হতে গেলে একটা জীব দরকার, তবে একটা জীব তৈরি। তার নাহলে তো এখানে তৈরি হতে পারতো। ওকে, কিন্তু আবার কি হলো দেখো, কিন্তু পরবর্তীকালে যখন অক্সিজেন আবিষ্কার হলো, অক্সিজেন যখন আবিষ্কার হলো, অক্সিজেনকে আবিষ্কার করেছিল বিজ্ঞানী প্রিস্টলি। তো কিছু লোকের বক্তব্য, কিছু বিজ্ঞানী বক্তব্য যে না, অক্সিজেন থাকে বলেই লাইফের উৎপত্তি হয়, অর্থাৎ অক্সিজেন না থাকলে জীবন তৈরি হবে না, অক্সিজেন থাকলেই জীবন তৈরি হবে। তিনারা বলেন যে কর্কে ছিদ্র দ্বারা জার বন্ধ আছে, সেখানে তো অক্সিজেন নেই, তাহলে কি করে জীবন উৎপত্তি হবে? কিন্তু যদি এখানে তুমি স্প্যালেনজেন্সকে বলা হচ্ছে যদি এখানে এই কর্কের মুখটা যদি ছিদ্র করে দেওয়া হয় বা যদি এর মধ্যে অক্সিজেন প্রবেশ করানো হয়, তাহলে লাইফ অরিজিনেটেড ডেফিনেটলি হবে। কিছু লোকেদের বক্তব্য, কারণ তিনারা ভাবতেন কি যে অক্সিজেন থাকা মানেই সেখানে মাইক্রোবস অর্গানিজম গ্রো করবে। ওকে, কিন্তু একটা কথা চিন্তা করো যে যদি এই জারটাকে ক্লিয়ার করা, স্টেরিলাইজ করার পর যদি আমি যদি কি এই মুখটা যদি ছিদ্র করে এয়ার প্রবেশ করানো হতো, তাহলে কি ঘটনা ঘটতো? এয়ার প্রবেশ করার মানেই তো এয়ারের সঙ্গে থাকা মাইক্রোবসগুলো প্রবেশ করা। এমনটা তো নয় যে আমি বোতলের মুখটা বা জারের মুখটাকে আমি শুধুমাত্র এয়ারকে ছাঁকনি করে নেব আর মাইক্রোবসগুলো ফেলে দেবো, সেটা তো হয় না। এয়ার ঢুকলো মানেই সেখানে এয়ার হচ্ছে ক্যারি করে মাইক্রোবসকে, অনুজীবটাও ভিতরে প্রবেশ করবে। তাহলে অনুজীব ভিতরে প্রবেশ করলে তো মাইক্রোস্কোপের নিচে আমি ডেফিনেটলি একটা অনুজীব দেখতে পাবো। ওকে, তাহলে কিন্তু কিছুজন বলেছিলেন যে না, অক্সিজেন আছে মানেই সেটা অক্সিজেন থাকলে লাইফ গ্রো করবে, মানে জন্মাবে, অক্সিজেন না থাকলে জন্মাবে না। কিন্তু সেটা তো ঠিক, সেটা তো ভুল। তিনারা এটা ভাবেন নাই যে অক্সিজেন থাকলে অক্সিজেনের মাধ্যমে যে মাইক্রোবসগুলো ক্যারি হয়ে আসে, সেটা তিনি একবার ভাবেননি। তো সেই লোকেদের মতবাদটাকে যে ভুল, অক্সিজেন থাকলে যে লাইফ গ্রো করবে, অক্সিজেন না থাকলে করবে না, সেটাকে আবার প্রমাণ করার জন্য বিজ্ঞানী পাস্তুর তিনি কি এক্সপেরিমেন্ট দেখেছিলেন সেটা দেখবো।